প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই হা ভোটে পক্ষে প্রচার করতে পারে। কেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলাদেশের বিদ্যমান আইন কিংবা সংবিধান কোনো অবস্থাতেই আপনাকে যে সনদ তৈরি হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেইটার পক্ষে প্রচার করার ক্ষেত্রে বাধা দেয় না। সংবিধানে গণভোটের উল্লেখ নেই। অন্যদিকে নির্বাচন হয় আরপিওর অধীনে। আরপিও প্রধানত প্রার্থীদের বিষয়, গণভোটের বিষয় নয়। বাকি থাকছে হচ্ছে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ 2025, যেখানে গণভোটের কথা বলা হয়েছে। সেখানে এমন কথা বলা হয় না যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা এখানে কি ভূমিকা পালন করবে। ওই আদেশের অধীনে যে 2025 গণভোট ওদের দেওয়া হয়েছে, সেখানেও এটা উল্লেখ করা নয়। ফলে আইনিভাবে আপনাদেরকে কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের বাড়িত করে না। কিন্তু আমি কেবল আইনি দিকটার কথা আপনাদের বলবো না, দ্বিতীয় যেটা দিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নৈতিক অবস্থানের প্রশ্ন। কেউ কেউ বলছেন আইনে নেই কিন্তু নৈতিকভাবে তো এটা করা ঠিক না। আমি তাদের বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, কোন নৈতিকতার কথা বলছেন? এই সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, অন্তর্বর্তী সরকার, তার ভিত্তি বৈধতা নৈতিকতার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। এটা এই সংবিধানের মধ্যে নেই। জুলাই অভ্যুত্থান এই সরকারকে যে দায়িত্ব দিয়েছে, যে দায় তার উপর অর্পণ করেছে, সেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করা। নির্বাচন সরকার করেন না, নির্বাচন করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়া হয়। নির্বাচন কমিশন সে দায়িত্ব পালন করছেন। বিচার সরকার করেন না, বিচার আদালত করে। সরকার তাহলে কি করবে? মানবতা বিরোধী অপরাধের জন্য যারা অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে যে যত রকম প্রমাণাদি আছে সেগুলো যেন ব্যবহৃত হয়, সেগুলোর ভিত্তিতে যেন বিচারটা সম্পাদিত হয়, সেই ব্যবস্থা করবেন। সরকার সেটা করেছেন এবং সেটা অব্যাহত রেখেছেন। তাহলে এই সরকার দায়িত্বটা কি? প্রথম দিন থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেছে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য তারা অঙ্গীকারাবদ্ধ। সেই সংস্কারের এজেন্ডাই তো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। সেটাই তো জুলাই জাতীয় সনদ। এতে কি ধরুন হ্যাঁ ভোটে যদি বিজয়ী হয়, তাহলে কি অধ্যাপক ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকবেন বলেছেন? না বলা হচ্ছে যে এই সরকার তার থেকে কোনো বেনিফিট পাবে? তা তো নয়। এই সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার পথ দেখিয়ে যাওয়া, যেটা সে নিজে তৈরি করেনি, সকলের সাথে আলোচনায় তৈরি হয়েছে। সেই জাতীয় এজেন্ডা কীভাবে তৈরি হয়েছে? রক্তের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যারা নৈতিকতার প্রশ্ন তুলছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে বলি, আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি। এই প্রক্রিয়ার প্রথম দিন থেকে আমি যুক্ত ছিলাম। সেই প্রেক্ষাপটেই বলি, আপনাদের হাতে যে সনদটি আছে, সনদের যে ভাষ্য আছে, খুলে দেখুন। এটা কালো অক্ষরে ছাপা হয়েছে, কিন্তু লেখা হয়েছে রক্ত দিয়ে। রক্তের ঋণ, প্রতিটি শব্দ রক্ত দিয়ে লেখা। বাংলাদেশের মানুষ যা রক্ত দিয়ে লিখে দিয়েছে আপনার হাতে, সেইটার বাস্তবায়নের ব্যাপারে আপনারা কথিত নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। এটা তত্ত্বাবধায়ক সরকার নয়। আর রাজনৈতিক প্রশ্নে তো নিরপেক্ষতার
অবশ্যই এই সরকার বহাল রেখেছে, কোনো দলের প্রতি তো পক্ষপাত দেখাচ্ছে না। সেই জন্যই নাগরিকদের বলুন, আপনাদের পক্ষ থেকে বলুন, আমাদের পক্ষ থেকে বলি যে সাদা ব্যালটে মন খুলে ভোট দেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা অবশ্যই ভোটার, এবং আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত পছন্দ থাকবে, থাকারই কথা। সাদা ভোটে আপনারা আপনাদের মতো করে দিন, নাগরিকদেরকে উৎসাহিত করুন যেন সাদা ব্যালটে তাদের রাজনৈতিক পছন্দ অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করেন। পাশাপাশি এটাও বলুন, গোলাপি ব্যালটে যা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রটা আপনি ভবিষ্যতে কিভাবে সংস্কার করতে চান। সাদা ব্যালট তৈরি করবে কি? জাতীয় সংসদ তৈরি করবে 5 বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে। এইটা কে ক্ষমতায় গেল না গেল তাতে কিচ্ছু যায় আসে না। প্রত্যেককে এই দায়িত্ব পালন করতে হবে। আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন, যদি পালন না করে? যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে, তারা কেন এটা পালন করবে না বলে আপনাদের মনে হচ্ছে? আমরা তো মনে করি তারা অবশ্যই পালন করবে। তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর করেছে, তারা তো অংশগ্রহণ করছে, তারা তো না বলছেন না। বলবেন না? না বলবেন কেন? কারণ এই জিনিস তো এই সরকারের তৈরি জিনিস নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করার সনদ। এই এক দলিল যা তৈরি হয়েছে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে, সেটা বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি ইতিবাচকভাবে নেয়ার ক্ষেত্রে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবে নেই। আর যদি আপনি আমাকে বলেন যে বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র আসলে সরকার ইতিবাচক ভোটের জন্যই প্রচার করেছে। ইউরোপের দেশগুলোতে 1972 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ব্যাপারে বিভিন্ন দেশে 48টা গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকারের পক্ষ থেকে ইতিবাচক প্রচারণা চালানো হয়েছে। 2016 সালের ব্রেক্সিট, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সুস্পষ্টভাবে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন। আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। ফলে সরকার প্রধান বা সরকারের ইতিবাচকভাবে প্রচারণা চালানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার প্রধান অধ্যাপক ইউনূস কোনো অবস্থাতেই এমন কিছু করছেন না যার কোনো আগের কোনো রকম ইতিহাস নেই। সর্বত্র অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে। ফলে যদি আপনি আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা বলেন, নৈতিকতার জায়গা থেকে বলেন, আইনি দিক থেকে বলেন, আপনাদের সমস্ত কিছু দিক থেকে আপনাদের হ্যাঁ পক্ষে ইতিবাচক প্রচার করার ব্যাপারে কোনো রকম বাধা নেই। প্রশ্ন হচ্ছে জনগণকে না ভোট দিতে? অবশ্যই দিতে পারবেন, যদি দিতে চান দিতে পারবেন, কিন্তু দিলে তার পরিণতি কি হবে? যদি আমরা ইতিবাচকভাবে রাষ্ট্রের সংস্কার করতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলোর সামনে যে দলিল আছে জনগণের সম্মতির মধ্য দিয়ে তার এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা প্রয়োজন। যে কারণে ত্রয়োদশ যে সংসদ তৈরি হবে সেই সংসদ কেবলমাত্র জাতীয় সংসদ নয়। জুলাই সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 180 দিনের মধ্যে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানগুলো
যে প্রয়োজনীয় সংস্কার সেগুলো করবেন। কেন বলা হয়েছে? তার একটা কারণ আছে। এটা সংবিধানের স্বাভাবিক সংশোধনী নয়, এটা সংবিধান সংস্কার করার প্রচেষ্টা, যাতে করে ভবিষ্যতে আদালতে এটা নিয়ে প্রশ্ন না ওঠে। সেই জন্য ত্রয়োদশ সংসদকে কিছু কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে। যে কোনো সংসদের অ্যামেন্ডমেন্ট করার পাওয়ারটা থাকেই, অ্যামেন্ডিং পাওয়ারটা তার আছে, যা তার নাই সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ব্যাপক সংস্কার করতে হলে তাকে এই গাঠনিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। সেই কারণেই 180 দিনের মধ্যে তারা এগুলি সংস্কার করবেন, অন্তর্ভুক্ত করবেন এবং পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করবেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রীরা থাকবেন, দেশ চালিত হবে। কিন্তু তাদের একটা অন্যতম কর্তব্য হচ্ছে, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয় তাহলে তার আলোকে নিশ্চিতভাবে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা। ফলে এখন এ দায়িত্ব জনগণের উপর। অনেকে বলেন 30টা রাজনৈতিক দলের সাথে এতদিন আলোচনা করলেন, তারপরে আবার গণভোট কেন? গণভোট কারণ হচ্ছে 30টা রাজনৈতিক দল অনেকের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এমন লোক তো আছে বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন না। তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের সম্মতির প্রয়োজন হবে না? অবশ্যই হবে। সেই কারণেই এই গণভোট। আসুন, আমাদের চেষ্টাটা হবে ভবিষ্যতে যেন কোনো অবস্থাতে একজন রাশেদা বেগমকে অপেক্ষা করতে না হয় তার সন্তানের শেষ দেহাবশেষটুকু খুঁজে পেতে, যেন এক ব্যক্তির ইচ্ছায় দেশ শাসিত না হয়, যেন জবাবদিহিতার ব্যবস্থাটা তৈরি হয়, যেন একটা স্বাধীন বিচার বিভাগ আমরা তৈরি করতে পারি, যেন লোকের কাছে ইনসাফের দরজাটা অন্তত পক্ষে খুলতে পারি। সেই জন্যই গণভোটে হ্যাঁ বলতে হবে। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। চেষ্টা করলে সাফল্য অবশ্যই আসবে। আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশের মালিক জনগণ। সেটারই চর্চার জায়গা হচ্ছে এই গণভোট। আসুন সকলে মিলে চেষ্টা করি, সাফল্য অর্জন নিঃসন্দেহ করা যাবে। নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা আমরা আমাদের জন্য উপস্থিত, তা অকস্মাৎ আসে না। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক পরিবারের হাহাকারের মধ্যে দিয়ে এসছে। আসুন সেই ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করি। সবাইকে ধন্যবাদ।